নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ওটা ওনার পৈতৃক সম্পত্তি নাকি? ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে মমতার মন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু। কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। প্রতিশোধের নীতি নয়, বার্তা দিল্লির। নবান্নে বসছে হাই পাওয়ার কমিটির বৈঠক, সরকারি কর্মী অফিসারদের বিষয়ে বড় সিদ্ধান্ত। বাংলাদেশের অস্থিরতায় লাফাচ্ছে ভারতের এই শিল্প, অনেক কিছু হাতছাড়া হচ্ছে ইউনূস সরকারের। আমরা চাই ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম নিন্দা মমতা। বিবাহ সখী যোজনা, বছরে 2 লাখ নারীর চাকরি, বেতন 7,000, কিভাবে আবেদন করতে হবে? পাপু যাদব সংসদে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেন, হাত জোড়ো করে দাঁড়ালেন মন্ত্রীর জবাব। হিন্দু ভোট আপনি পাবেন না, মমতাকে ভেজাল হিন্দু বলে সমর্থন শুভেন্দুর। শীঘ্রই প্রথম তালিকা প্রকাশ করবে কংগ্রেস, প্রবীণদের আসন বদলের সম্ভাবনা। সময়ের অপচয়, অর্থের অপচয়, নির্বাচন নিয়ে বিস্ফোরক মোদী মন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। এবার রাজ্যের নানা স্তরের সরকারি কর্মী এবং অফিসারদের মধ্যে বৈষম্য কাটাতে উদ্যোগ নিচ্ছে নবান্ন। এই অভিযোগ বারবার ওঠায় তা কানে পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বুধবার তিনি দীঘা সফরে রয়েছেন। তার মধ্যে অভিযোগ, নবান্ন সহ রাজ্যের নানা সেক্রেটারিয়েট বা সচিবালয়ের কর্মীরা সব সময় বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এমনকি পদোন্নতির ক্ষেত্রেও তারাই অগ্রাধিকার পান। সেটা অন্যান্য সরকারি কর্মীদের ক্ষেত্রে কেন হবে না, এই প্রশ্ন উঠতে থাকে। এই অভিযোগ নিরসন করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে হাই পাওয়ার কমিটি। কেমন করে এই বৈষম্য দূর হবে সেটার খসড়া তৈরি করতে আগামীকাল বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসেছেন হাই পাওয়ার কমিটির সদস্যরা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর এই কমিটির কো চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে অর্থ এবং পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব, পূর্ত দপ্তরের যুগ্ম সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের এক যুগ্ম অধিকর্তাকে এই কমিটিতে রাখা হয়েছে। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুব অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে তাই নিয়ে মামলা চলছে। তাই এই অবস্থায় সরকারি কর্মীদের মধ্যে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাইছে রাজ্য সরকার। তাতে সরকারি কর্মীদের কাজে উৎসাহ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসন চলে 3টি ধাপের নিয়ম মেনে। সবার উপরে থাকে সেক্রেটারিয়েট, দ্বিতীয় ধাপে থাকে ডিরেক্টরেট এবং তৃতীয় ধাপে থাকে রিজিওনাল অফিসার। সবার উপরে যেহেতু সেক্রেটারিয়েট থাকে, তাই সব থেকে বেশি সুযোগ সুবিধে ওখানের কর্মীরা পান। আবার সেক্রেটারিয়েট বিভাগের কর্মীদের পদোন্নতির সুযোগ অনেক বেশি থাকে। এখানেই লোয়ার ডিভিশন ক্লার্ক কর্মসূত্রে পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি পর্যন্ত হতে পারেন। কিন্তু ডিরেক্টরেট বা রিজিওনাল অফিসের ক্ষেত্রে এই সুবিধা থাকে না, বরং বড় জোর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে পারেন। শিক্ষাগত যোগ্যতা থাকলে সুবিধা পান না তারা। এই নিয়ে ক্ষোভ আছে, আর এই ক্ষোভ নিরসন করতেই তৎপর হয়েছে রাজ্য সরকার। এই নিয়ে বিশেষ রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বললেন, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসের কর্মীদের মধ্যে বৈষম্য দূর করার জন্য আমরা বহুদিন ধরেই দাবি জানাচ্ছি। এই বৈষম্যের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে। রাজ্য সরকার দেরিতে হলেও এই বিষয়ে পদক্ষেপ করার ঘটনায় আমরা খুশি। নতুন বছর থেকে সব বৈষম্য কেটে যাক, আমরা তাই চাই। কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বুধবার ভোরে বংশী মদনের নেতৃত্বে অসম বাংলা সীমানা জোড়ায় স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। ফলে উত্তরবঙ্গের 4 জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন, তালিকায় রয়েছে বন্দে ভারত। ফলে প্রবল সমস্যায় যাত্রীরা। এদিকে অবরোধকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘকারী দাবি, দীর্ঘদিনের। তাদের কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ। বুধবার ভোরে অসম বাংলা সীমানা জোড়ায় স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। স্বাভাবিকভাবেই কোচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। অবরোধের জেরে 4টি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ঘুরপথে চালানো হচ্ছে আরো 4টি ট্রেন। সব মিলিয়ে প্রবল ভোগান্তি শিকার যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে আপ এবং ডাউন গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোচবিহার ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে আরো 4টি ট্রেন। এর মধ্যে ডিব্রুগড়, নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেস, ফকিরাগ্রাম, গোলকগঞ্জ এবং নিউ কোচবিহার রুটে চালানো হচ্ছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ, নিউ কোচবিহার এবং আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাউথ ব্লকের বার্তা, প্রতিহিংসার নীতি ত্যাগ করে অন্তর্বর্তী সরকারের উচিত দেশের অর্থনীতির হাল ফেরাতে গঠনমূলক এবং ইতিবাচক পদক্ষেপ করা, বিভাজনের রাজনীতিকে পেছনে সরিয়ে উন্নয়নের রাজনীতিতে মন দেওয়া। তাহলেই সাধারণ মানুষ এবং অংশীদার রাষ্ট্রের আস্থা করবে। সরকারের সূত্রে এই কথাই জানা গিয়েছে। এই প্রসঙ্গে সিরিয়ার বিদ্রোহী নেতা আল জোলানির উদাহরণকে সামনে আনছে নয়াদিল্লি। বলা হচ্ছে, জোলানির মতো চরমপন্থী ইসলামিক নেতা শেষ পর্যন্ত সবাইকে নিয়ে চলা এবং সহিষ্ণু
সহিষ্ণুতার নীতিকেই মান্যতা দিয়েছেন। অথচ মোহাম্মদ ইউনূসের মতো প্রগতিশীল মানুষ এখন বিভাজনের রাজনীতি নিয়ে ব্যস্ত। বিদেশ সচিব গতকাল সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আলোচনায় সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং কল্যাণের প্রসঙ্গ তুলেছিলেন। এটাও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মোদীর সরকার। আলোচনার টেবিলে উল্টো দিকে বসা অন্তর্বর্তী সরকারের বক্তব্য, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা বাড়িয়ে দেখানো হচ্ছে, যেখানে যা ঘটছে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতের মাটি থেকে করা হচ্ছে শেখ হাসিনার মন্তব্য যে ঢাকা সুনজরে দেখছে না, তাও ব্যর্থহীনভাবে বলা হয়েছে ভারতের কূটনৈতিক দূতকে। এবার রাজ্যের নানা স্তরে সরকারি কর্মী এবং অফিসারদের মধ্যে বৈষম্য কাটাতে উদ্যোগ নিচ্ছে নবান্ন। এই অভিযোগ বারবার ওঠায় তা কানে পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার তিনি দীঘা সফরে রয়েছেন। তার মধ্যে অভিযোগ, নবান্ন সহ রাজ্যের নানা সেক্রেটারিয়েট বা সচিবালয়ের কর্মীরা সবসময় বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এমনকি পদোন্নতির ক্ষেত্রেও তারাই অগ্রাধিকার পাবেন। সেটা অন্যান্য সরকারি কর্মীদের ক্ষেত্রে কেন হবে না, এই প্রশ্ন উঠতে থাকে। এই অভিযোগ নিরসন করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে হাইপারওয়ার্ড কমিটি। কেমন করে এই বৈষম্য দূর হবে সেটার খসড়া তৈরি করতে আগামীকাল বৃহস্পতিবার নবান্নের জরুরি বৈঠক বসেছেন হাইপারওয়ার্ড কমিটির সদস্যরা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর এই কমিটির কো চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে অর্থ এবং পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব, পূর্ত দপ্তরের যুগ্ম সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের এক যুগ্ম অধিকর্তাকে এই কমিটিতে রাখা হয়েছে। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুব অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে তাই নিয়ে মামলা চলছে। তাই এই অবস্থায় সরকারি কর্মীদের মধ্যে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাইছে রাজ্য সরকার। তাতে সরকারি কর্মীদের কাছে উৎসাহ আসবে বলে মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসন চলে 3টি ধাপের নিয়ম মেনে। সবার উপরে থাকে সেক্রেটারিয়েট, দ্বিতীয় ধাপে থাকে ডিরেক্টরেট এবং তৃতীয় ধাপে রিজিওনাল অফিস। সবার উপরে যেহেতু সেক্রেটারিয়েট থাকে, তাই সব থেকে বেশি সুযোগ সুবিধা ওখানের কর্মীরাই পেয়ে থাকে। শেখ হাসিনার আমল থেকেই বাংলাদেশে শুরু হয়েছে অস্থিরতা। মৌলবাদের আগ্রাসনে হিন্দুদের ওপর চলছে অনবরত আক্রমণ, যা সব মিলিয়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে দেশে, যার ফলস্বরূপ ইউনূস সরকারের এই শিল্প বড় ধাক্কা খেয়েছে। ওপার বাংলায় এই অস্থিরতার আদতে লাভ হয়েছে ভারতের এই শিল্পের। বাংলাদেশের এই ক্ষতিতে লাভ হচ্ছে ভারতের। বাংলাদেশের রাজনৈতিক সংকট ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলির জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হচ্ছে। বিশ্বের টেক্সটাইল সাপ্লাই চেনে বাংলাদেশের একটি শক্তিশালী দখল ছিল, কিন্তু বাংলাদেশ এখন রাজনৈতিক উত্থানের পাশাপাশি লজিস্টিক জটিলতার সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলির সোনালী দিন ফিরে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের রপ্তানিতে ভারতের অংশ তীব্রভাবে বেড়েছে। ব্রোকারেজ হাউস জেএম ফাইন্যান্সিয়াল ভারতের টেক্সটাইল খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের সংস্থাটি বলেছে যে ভারতীয় টেক্সটাইল সংস্থাগুলি মনে করে যে চলতি আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চাহিদা বাড়তে পারে। 2023 সালের তুলনায় 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের টেক্সটাইল রপ্তানিতে ভারতের বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানিতে ভারতের অংশ ছিল 6%, যা 2024 সালে 7% বেড়েছে। টেক্সটাইলে ভারতের শেয়ার 2023 সালে যুক্তরাজ্যের রপ্তানি ছিল 5%, যা 2024 সালে 6% উন্নীত হয়েছে। বাংলাদেশ ইস্যু নিয়ে ইতিমধ্যে একাধিকবার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই নিয়ে মুখ খুললেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এটা ভারত সরকারের ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের নয়। মমতা বললেন, এটা ভারত সরকারের দেখার কথা। ভিসা আরো বাড়ানো হয়েছে বলে আমি শুনেছি, যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। আমাদের লোকেদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হোক, যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনা হোক। মুখ্যমন্ত্রী এদিন বললেন, এটা ভারত সরকারের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের নয়, এটা ওদের দায়িত্ব। ভারত সরকারই বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে। এবার মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ জানালো বিজেপি। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে পদ্ম নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা বললেন, মমতার মুখে হিন্দু শব্দ শুনে দুহাত ভরে হাততালি দিতে চাই। তবে আপনি বলুন, তাহলে সিএএ গুরুত্বপূর্ণ ছিল? ওপারের হিন্দুদের এপারে নিয়ে আসার কথা বলেছেন, আপনার জন্য আনা যাচ্ছে না। জগন্নাথ বললেন, কেন্দ্র তৈরি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নাগরিকত্ব আইন মানব না, আমরা ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দুদের এপারে নিয়ে এসে নাগরিকত্ব দিতে চাই বলে আইন করা হয়েছে, দাবি করেছেন তিনি। বিজেপি নেতার প্রশ্ন, তবে এর বিরোধিতা কে করেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে, সিএএ এর বিরোধিতা করা অন্যের হয়েছে, অন্যায় হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, আমি শুনছি সীমান্ত থেকে তো অনেকেই চলে আসছেন, তবে বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আবার আটকাচ্ছে না। বিমানে করে মানুষ আসছে, যাদের পাসপোর্ট ভিসা রয়েছে তারা আসছেন। কোনো সীমান্ত বন্ধ করা হয়নি, তাই এটা ভারত সরকারের বিষয়। ওরা হিন্দুদের রক্ষা করুক, আমরা চাই। এখানে বিরোধী দল দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে।
বাংলাদেশের ঘটনার পর বাংলার হিন্দুরা কার্যত একত্রিত, আর এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ দীঘায় যে জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য হচ্ছে তা খতিয়ে দেখেছেন তিনি। তারপরেই সোচ্চার হয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে হিন্দুদের ভোট যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাবেন না তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হলে আর সেই প্রশ্নের উত্তর দিয়ে তিনি বললেন, হিন্দুরা একত্রিত হচ্ছে, আপনি এটা বুঝতে পেরেছেন। আপনি যতই এসব করুন 2026 সালে হিন্দুদের ভোট আপনি পাবেন না, আপনি একটা ভেজাল হিন্দু। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস সম্ভবত এই সপ্তাহে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে। এই তালিকায় 15 থেকে 20 জন প্রার্থীর নাম থাকতে পারে। সূত্রের খবর, প্রথম তালিকায় প্রবীণ নেতাদের টিকিট দেবে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে প্রথম তালিকায় রয়েছে প্রদেশ সভাপতি দেবেন্দ্র যাদব, প্রাক্তন বিধায়ক হাসান আহমেদের ছেলে আলী মেহেদি, প্রাক্তন রাজ্য সভাপতি অনিল চৌধুরী, প্রাক্তন বিধায়ক আসিফ মোহাম্মদ খান, প্রাক্তন মন্ত্রী হারুন ইউসুফ মুদিত আগরওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে ও প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত এবং নাঙ্গলই থেকে রোহিত চৌধুরীর নাম শোনা যাচ্ছে। দলের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজের নেতৃত্বে রাজ্য কংগ্রেসের স্ক্রিনিং কমিটি ইতিমধ্যেই তালিকা নিয়ে একাধিক বৈঠক করেছে। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় কার্যবাহিনীর কমিটির বৈঠকে শীঘ্রই প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আমি একজন কৃষি মন্ত্রী, কিন্তু যখন নির্বাচন এলো আমি 3 মাস ধরে নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলাম। এতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অফিসারদের সময় নষ্ট হয় আর কর্মচারী ও উন্নয়নের সব কাজ থমকে যায়। তখন জনকল্যাণমূলক কাজ করতে হয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনও যে টাকা জনগণের এবং তারপর রাজনৈতিক দলগুলি ব্যয় করে, এখন যদি অন্য রাজ্যে নির্বাচন হয় তবে আপনার কাজ 2 থেকে 3 থেমে যাবে। তারা যদি সেখানে গিয়ে নির্বাচন পরিচালনা করে তবে এটি কেবল সময়ের অপচয়, অর্থের অপচয়। এই নির্বাচনগুলি সর্বদাই ঘটতে চলেছে। সংবিধান, সমস্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে 5 বছরে একবার হওয়া উচিত। এর জন্য আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।